দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মধ্যে ক্রিকেট একমাত্র খেলা যেখানে আইন কানুন কম চলে বাট দাদাগিরি ভাইগিরি অনেক বেশি চলে। কেন এই কথাটা বলতেছি দর্শক? অবশ্যই আপনারা এতক্ষণে জেনে গেছেন বেশ কিছুদিন যাবত একটা ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। সেই ব্যাপারটা হচ্ছে তাওহিদ হৃদয় কেন্দ্রিক একটা বিষয় নিয়ে। একটা খেলার মধ্যে দেখা গেছে আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সাথে তাওহিদ হৃদয় বেশ বাজে আচরণ করে ফেলেন, যার কারণে তাকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। যার দরুন দুইটা ডিমেরিট পয়েন্ট হওয়ার কারণে তাকে কিন্তু 2 ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার মানে তিনি এই চলমান ডিপিএল এর পরপর 2টা ম্যাচ খেলতে পারবেন না। সেখানে ঘটনা যেটা ঘটছে, আপনার বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাওহিদ হৃদয়কে 1 ম্যাচ পরেই আবার মাঠে খেলিয়ে দিয়েছে বা খেলায় দিয়েছে, এরকম কিছু একটা বা খেলানোর প্রচেষ্টা চলতেছিল, যার দরুন আপনার আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকত তিনি বলেছেন যে তিনি চাকরি করবেন না। তার আগে আপনারা হয়তো অনেকে জানেন না, বা শরফুদ্দুল্লাহ সৈকত কিন্তু বাংলাদেশের প্রথম আম্পায়ার যিনি আইসিসির এলিট কমিটিতে আছেন। এখন আমার কথা হচ্ছে, আইসিসির এলিট কমিটির আম্পায়ার হইতে হইলে আপনাকে কিন্তু সেই লেভেলের একটা যোগ্যতা অর্জন করতে হবে, অনেক ভালো ভালো ম্যাচ পরিচালনা করতে হবে, অনেক বড় বড় সিদ্ধান্ত দেওয়ার মতো সাহস আপনার বুকের ভিতরে থাকতে হবে। তো শরফুদ্দুল্লাহ সৈকত হচ্ছেন সেই ধরনের একজন আম্পায়ার। তো আমার কাছে মনে হয় যেন আম্পায়ারের যে সিদ্ধান্তটা সবসময় থাকে, আম্পায়ার কল ইজ কল বলে একটা কথা আছে, তো সেই জিনিসটাই আসলে হওয়া উচিত বলে আমার মনে হয়। সেটা হোক তাওহিদ হৃদয়, সেটা হোক আহ নাজমুল হাসান শান্ত, সেটা হোক তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান, যাই হোক না কেন। তো ব্যাপার আজকে যেটা ঘটছে সেটা হচ্ছে, তামিম ইকবাল আসলেন আজকে বোর্ডে, অসুস্থ হয়েছিলেন কিছুদিন আগে হার্টের সমস্যার কারণে। তো দেশবাসীর দোয়াতে তিনি সুস্থ হয়ে সবার মাঝখানে ফিরেছেন। তো এখন তিনি আজকে বোর্ডে আসছেন, সেটা হচ্ছে তাহিদ হৃদয়ের এই বিষয়টাকে কেন্দ্র করে। তো শেষমেশ নাকি সিদ্ধান্ত এটা হয়েছে তাহিদ হৃদয়ের শাস্তি কমানো হয়েছে, 1 ম্যাচ পরে তিনি মাঠে খেলতে নামবেন। আর আরেকটা ম্যাচের যে শাস্তি সেটা নাকি পরের বছর দেওয়া হবে। তো বিষয়টা কতটা হাস্যকর হয়ে গেল না? তামিম ইকবাল আসলে বলতেছেন যে একবার নাকি শাস্তি দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে, আবার তার শাস্তি মাফ করা হয়েছে, আবার তাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টা আসলে তামিম ইকবাল ওইভাবে বুঝেন নাই। তামিম ইকবাল কিন্তু একজন খেলোয়াড়ের পক্ষ নিয়ে কথা বলতেছেন, বাট তামিম ইকবাল যদি একজন আম্পায়ারের পক্ষ নিয়ে কথা বলতেন তাহলে কিন্তু তামিম ইকবাল এই কথাটা বলতে পারতেন না। কারণ আম্পায়ার যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করা, সেখানে আপনি আবার এসে তৌহিদ হৃদয়ের জন্য কোনো তরফদারি আপনি করতে পারেন না, সেটা আপনাকে মানায় না। সেটা আপনাকে মানায় না। আপনি খেলা জাতীয় দলের বাহিরের একজন প্লেয়ার, আপনি বোর্ডের কোনো কমিটিতে নয়, আপনি বোর্ডের কোনো কিছুর সাথে জড়িত না। তো সেইখানে এসে যখন আপনি এই ভাইগিরি দেখাইতেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল করতেছে না, বাংলাদেশের ক্রিকেটকে কুলুষিত করছে। ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, এটা আমরা সবাই জানি। এখন যদি আপনি বাংলাদেশের প্লেয়ার হয়ে সামান্য ডিপিএল এর ম্যাচ নিয়ে আপনি ভদ্রতা দেখাইতে না পারেন, আর সেই ভদ্রতা দেখাইতে গিয়া কোনো প্লেয়ারের শাস্তি মাফ করার জন্য এসে যদি আপনি তাওহিদ হৃদয়কে শাস্তি দেওয়াটা যদি হাস্যকর বলে গণ্য করেন, তাহলে আমি বলবো ভাই আপনি নিজেও একজন হাস্যকর মানুষ। আপনি নিজেও একজন হাস্যকর মানুষ। এর আগেও দেখছি আপনাকে নিয়েও অনেক নাটক হয়েছে, অনেক তাল বাহানা হয়েছে। আপনি ক্রিকেটের ভাই বড় কেউ না বাংলাদেশ ক্রিকেট কমিটির। আপনি দেশের প্রশাসন চালান না, দেশের আইন চালান না, ক্রিকেটের আইনের সাথেও আপনি জড়িত না। আপনি প্লেয়ারদের নিয়ে পক্ষপাতিত্ব করতে পারবেন, কথা বলতে পারবেন, সেই অধিকার আপনার আছে। বিকজ ওই যে তামিম ইকবাল ভাই, ভাই জিনিসটা বাংলাদেশের সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো। রাজনীতি বলেন, ক্রিকেট ক্যারিয়ার বলেন, সব জায়গায় ভাই জিনিসটা চলতেছে। এখন যেটা তামিম ইকবাল আপনি নিজে দেখাইতেছেন, আমার মতে তাহিদ হৃদয়কে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা মেনে নেওয়াটাই উচিত ছিল। যেখানে একজন এলিট কমিটির আম্পায়ার আইসিসির, তিনি যেখানে আপনার অবসর নিতে চান, তিনি বুঝতে হবে সেখানেও কিন্তু তার প্রেস্টিজিয়াস একটা ইস্যু আছে, যেখানে তিনি একবার শাস্তি দিয়ে দিয়েছেন। তো সেখানে আসলে সেই শাস্তিটা বহাল রাখাটাই দরকার ছিল। আপনাকে নিয়ে দেখেছি তামিম ইকবাল খান, একটা সময় আপনাকে নিয়ে অনেক কানা হেসরা হয়েছে। মাশরাফি বিন মুর্তজা আসছে আপনার সাকিবের মাঝখানের মধ্যকার সমঝোতা করানোর জন্য, আপনি অবসর নিয়েছেন। এই অবসর থেকে আপনাকে শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে নিয়ে আপনাকে সেটা কাটছিট করার একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই ভাইগিরি প্রথা আগে থেকে চলে আসতেছে, আগে থেকে চলে আসতেছে বাংলাদেশ ক্রিকেটে। ভাই বাংলাদেশ ক্রিকেট থেকে যতদিন পর্যন্ত এই ভাইগিরি না যেতে পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কখনো কোনো রকমের ডেভেলপমেন্ট হবে না। আরেকটা কথা বলছেন আপনি, সেটা হচ্ছে ওই যে শাইন পুকুর বনাম গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যেকার ফিক্সিং নিয়ে কিছুদিন আগে যেটা হইলো, আমরা সবাই স্পষ্ট দেখলাম। একটা ভিডিও করেছিলাম দর্শক, সেটা নিয়ে যদি না দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার ভিডিওতে আছে।
ডিপিএল এর খেলা শাইনপুকুর বনাম গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ইজি আউট হয়ে যাচ্ছে, প্লেয়ার ইচ্ছা করে আউট হয়ে যাচ্ছে, প্লেয়ার ইচ্ছা করে পপিং ক্রিজের মধ্যে আপনার ব্যাট ঢুকাচ্ছেন না, সেই বিষয় নিয়ে তামিম ইকবাল কথা বলেছেন যে প্লেয়ারদেরকে আবার পরবর্তী দিন ডেকে এনে সাংবাদিকদের সামনে এইভাবে নতুন করে সেটা যাচাই বাছাই করানোটাও নাকি হাস্যকর। এটা নাকি প্লেয়ারদের খুব গায়ে লেগেছে। আরে ভাই, আপনারা ফিক্সিং করতে পারবেন, আপনারা দেশের আইন কানুন মানবেন না, সেটা আপনাদের গায়ে লেগে যায়, তাহলে কি আমি বলবো যে আপনারা সবাই বাটপার, সবাই এই ফিক্সিং এর সাথে জড়িত? আগে বেশি ছিলেন, কম বেশি আপনারা সবাই চুরি করে আসছেন এই পর্যন্ত, সেটাই কি বলা উচিত? এক মুখে কয় কথা বলবেন? একবার বলতেছেন যে প্লেয়ার যদি শাস্তি পেয়ে থাকে আহ করে থাকে তাহলে সেটা শাস্তি দেওয়া উচিত, বাট এইভাবে না কেন? সমস্যা কি? সেটা প্রমাণ কিভাবে করবে? তাকে সুযোগ দেওয়া হয়েছে, সে যদি নির্দোষ প্রমাণ হইতে পারে তো নির্দোষ প্রমাণ করুক নিজেকে। দ্যাটস ওয়াই তো সবার সামনে দায়িকা তাকে আবার রিপ্লে করতে বলা হয়েছে যে আবার করেন, যে কি কারণে আপনি এই জিনিসটা করছেন। তো সেইখানেও আপনি তাদের এই 2 নম্বরই জিনিসটা তরফদারি করতেছেন। এই ভাইগিরি বাদ দেন, যদি ভাইগিরি করতে হয় বোর্ডে আইসা কোনো একটা পদ নেন, পদ পরিচালনা করেন, তারপরে আপনি ভাইগিরি দেখান। হ্যাঁ, এমনিতেই তো কত কিছু হইতাছে। আপনার যে চাচার আকরাম খান, চাচার যে আপন শ্যালক ফারুক আহমেদ খান, তিনি 120 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে দিয়ে রাখছে। আপনার লাগে, আপনার কি বলে, মানে আপনার আঙ্কেলই তো লাগে সম্পর্কে ফারুক আহমেদ। সেই ব্যাপারে তো আপনি কোনো কথা বললেন না, কিছুই বললেন না। দেশে তো সব জায়গাতেই সবাই যার যার মতো সবকিছু চালায় যাইতেছে। একটা গান বেরোছিল কদিন আগে, দেশটা তোমার বাবার নাকি? দেশটা আসলে ভাই কারো বাবার না। ঠিক আছে, উচিত কথা বলতে পারলে বলেন, না বলতে পারলে আপনার এই তরফদারির কোনো দরকার নাই। ফার্স্ট অফ অল এইটা বলেন যে ফারুক আহমেদ কার অনুমতিতে, কিসের ভিত্তিতে 3টা ব্যাংকে যে 120 কোটি টাকা দিয়ে দিল, সাংবাদিক রিয়াসাত আজিম ভাই বলেছেন, সেটা জবাব আপনি দেন জাতির কাছে। তারপরে সব ব্যাপারে আসেন আপনি সমঝোতা করার লিগে। ছোট ভাই আপনার একটা ভুল করছে, সেটাতে আপনি আশকারা দিতে চলে আসছেন তার পক্ষ নিয়ে কথা বলতে। ভাইগিরি, এই ভাইগিরিটাই করতে পারবেন, বাংলাদেশে কোনো সময় কোনো কিছু আইনা দিতে পারবেন না। না কোনো ছোট ট্রফি, না কোনো বড় ট্রফি তো দূরের কথা, একটা এশিয়া কাপের একটা কাপ জিতায় দিতেন বাংলাদেশে, তাইলে বুঝতে পারতাম যে ভাইগিরি কতটা করতে পারেন। দর্শক, আপনাদের কি মনে হয় যে আমার কথা যদি কোনো অযৌক্তিক কোনো কিছু আমি বলে থাকি, সেটা কমেন্টস করে জানাবেন, আর যদি যৌক্তিক কথা হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।